সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আমি অনিমেষ দাস, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা মূলত এইচএসসি দ্বিতীয় বর্ষের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। পুরো লাইভটি আমাদের সাথেই থাকুন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে এসএসসি দ্বিতীয় বর্ষের ইংরাজি দ্বিতীয় এবং সাথে অন্য অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো যাদের বিষয়গুলো আছে, যে এসএসসি দ্বিতীয় বর্ষের যাদের কোর্সটি রয়েছে, তারা আমাদের এই লাইভ ক্লাসটি দেখবেন এবং লাইভ ক্লাসের ভিতরে কোনো প্রশ্ন থাকলে আপনারা মেসেজ বক্সে মেসেজ করবেন, আমরা মেসেজগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলে আসুন যে সিলেবাসে কি সম্পর্কে এবং কি মাসের দিকে পরীক্ষাটা হতে পারে এবং আপনাদের পড়ালেখার প্রিপারেশন কেমন, আমাদের ইত্যাদি, এবং কোনো তথ্য থাকলে আপনারা শুধুমাত্র এসএসসি প্রথম এবং দ্বিতীয় বর্ষের কোনো তথ্য থাকলে আপনারা মেসেজ বক্সে আমাদের মেসেজ করেন, আমরা মেসেজগুলোর উত্তর দিব। এবং এই এসএসসি লাইভ ক্লাস নেওয়ার পরে আমি ডিগ্রি সম্পর্কে লাইভ ক্লাস নিব, তখন আপনাদের ডিগ্রির কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে প্রশ্ন করবেন। তো আজকে যে বিষয়টি সেটা হচ্ছে গিয়ে বিএ এসএসসি প্রোগ্রামের আপনাদের কি কি বিষয়গুলো আছে। তাহলে এসএসসি প্রোগ্রামের আপনাদের মূল বিষয় হচ্ছে গিয়ে এখানে বাংলা দ্বিতীয়, ইংরাজি দ্বিতীয়, দুইটা বিষয়। এরপরে আছে সাধারণ বিজ্ঞান, যারা মানবিক শাখায় আছেন তাদের আছে সাধারণ বিজ্ঞান। তারপর হচ্ছে গিয়ে পৌরনীতি বা অর্থনীতি, এই দুইটা বিষয় থেকে একটা বিষয় নেওয়া লাগবে। এবং চতুর্থ বিষয় ফোর্থ সাবজেক্ট, যেমন গার্হস্থ্য আছে, কৃষি আছে, এই দুইটা বিষয় থেকে যে কোনো একটা বিষয় নিতে পারবেন। এবং শারীরিক শিক্ষা এবং ক্যারিয়ার যে বিষয়টি রয়েছে, এই বিষয় দুইটিতে আপনার শারীরিক শিক্ষায় 100 মার্ক এবং ক্যারিয়ার শিক্ষায় হচ্ছে কি 50 মার্ক। শারীরিক শিক্ষা এবং ক্যারিয়ার পরীক্ষাটা স্কুল থেকে যে ক্লাসগুলো নেবে এবং সেই ক্লাসের উপরে ডিপেন্ড করে শিক্ষকেরা আপনাদের নাম্বারগুলো দিবে এবং সেই নাম্বারটা বোর্ড থেকে আপনাদের নাম্বারের সাথে অ্যাড হয়ে আসবে। তার মানে আপনাদের শারীরিক শিক্ষা এবং ক্যারিয়ার পরীক্ষাটা হচ্ছে না, কিন্তু আপনাদের মূল মার্ক হচ্ছে 650 মার্ক থেকে শুরু হবে, 650, 650 মার্কের। এখন আপনাদের যেটা হচ্ছে মানবিক বিভাগের সম্পর্কে, এখন আপনাদের আমি যেটা বলছি যে আপনাদের ইংরাজি দ্বিতীয় সিলেবাসটি সম্পর্কে। ইংরাজি দ্বিতীয় যে সিলেবাসটি আছে, ইংরাজি দ্বিতীয় যে সিলেবাস, সেই সিলেবাসে আপনাদের 60% মানে 60 মার্ক, 100 ভিতরে যে 60 মার্ক, এই 60 মার্কের আপনাদের গ্রামার থাকবে। তো গ্রামারের আইটেমের ভিতর কি কি আইটেম থাকবে একটু আপনারা ফলো করেন, এবং রিটেন আইটেমের ভিতর কি কি আইটেমগুলো থাকবে। প্রথমত, ভালো পড়ালেখা করতে হলে আগে আপনাকে সিলেবাস সম্পর্কে জানতে হবে। ভালো রেজাল্ট করার ক্ষেত্রে আপনার সিলেবাস সম্পর্কে জানতে হবে এবং এটা সঠিক উত্তর জানলেই আপনি, বা প্রশ্ন সম্পর্কে সঠিকভাবে জানলেই আপনি এটার উত্তরটা পেয়ে যাবেন বা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। আচ্ছা, এখানে আপনারা বিএবিএসএস কোনো কমেন্ট করবেন না। আমি বিএবিএসএস এই ক্লাসের পরে আমি বিএবিএসএস এর লাইভ নিব, তো বিএবিএসএস কমেন্ট তখন করবেন। এখন আপনারা শুধু যারা এসএসসি প্রোগ্রামের আছেন তারা এসএসসি প্রোগ্রামের আপনারা কোনো প্রশ্ন থাকলে তারা করবেন। এবং আরেকটু মেসেজ দিই যে গত বছর আপনাদের পরীক্ষাটা হয়েছিল 14ই জানুয়ারি, মানে জানুয়ারি মাসের, মানে 2020 সালের জানুয়ারি মাসে আপনাদের 14 তারিখে পরীক্ষাটা শুরু হয়েছিল। যদি এবছর সকল কিছু ঠিক থাকে, করোনা পরিস্থিতি আপনাদের অতি তাড়াতাড়ি দেখা গেল পরীক্ষার ডেট দিতে পারে। যদি করোনা পরিস্থিতি এর ভিতরে স্বাভাবিক হয় বা ভ্যাকসিন আসে, আপনাদের খুব তাড়াতাড়ি আপনাদের পরীক্ষার রুটিন আসবে এবং আপনাদের পরীক্ষা হবে। আপনারা সবাই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন। এখানে প্রথমত আপনাদের কি কি প্রশ্ন থাকে? প্রথমত আপনাদের থাকে হচ্ছে গিয়ে চেঞ্জ দি সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন, গিভ ইন দি ব্র্যাকেট এনি 5। তার মানে বলছে কি যে আপনাদের এখানে একটু অপেক্ষা করবেন, আমি কিছু কমান্ডের উত্তর দিব। আচ্ছা, প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে চেঞ্জ দি সেন্টেন্স অ্যাকর্ডিং টু দি ডিরেকশন গিভেন ইন দি ব্র্যাকেটস এনি 5। তার মানে হচ্ছে কি আপনাদের চেঞ্জিং সেন্টেন্স থাকবে, মানে সেন্টেন্স পরিবর্তন। তো চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে কী কী আইটেম থাকে একটু খেয়াল করবেন। ও আরেকটা মেসেজ দিয়ে রাখি, এখানে মূলত আপনাদের গ্রামার থাকবে হচ্ছে গিয়ে 12টা টোটাল গ্রামার থাকবে, আইটেম 1 থেকে 12 পর্যন্ত।
এবং প্রত্যেকটা গ্রামারের মার্ক থাকবে হচ্ছে গিয়ে 5। তার মানে হচ্ছে গিয়ে 1 নম্বরে থাকবে হচ্ছে গিয়ে আপনাদের 7টা প্রশ্ন থাকবে, এখান থেকে 5টা প্রশ্ন উত্তর করবেন। 2 নম্বরে 7টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন উত্তর করবেন। 3 নম্বরে থাকবে 5টা প্রশ্ন, 5টা প্রশ্ন উত্তর করতে হবে। 4 নম্বরে থাকবে হচ্ছে 7টা প্রশ্ন, 7টার থেকে 5টা প্রশ্ন উত্তর করতে হবে। 5 নম্বরে থাকবে হচ্ছে গিয়ে আপনার ন্যারেশন থাকবে, প্যাসেজ ন্যারেশন। 6 নম্বরে 7টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। 7 নম্বরে থাকবে হচ্ছে গিয়ে আপনাদের একটা রাইট ফর্ম অফ ভার্বস, একটা প্যাসেজ রাইট ফর্ম অফ ভার্বস থাকবে, এখান থেকে আপনার 5টা প্রশ্নের উত্তর করতে হবে এবং বক্সও 5টা দেওয়া থাকবে। 8 নম্বরে থাকবে হচ্ছে গিয়ে ফ্রেজ অফ ইডিয়ামস। 9 নম্বরে থাকবে ট্যাগ করছেন। 10 নম্বরে থাকবে কমপ্লিট দি প্যাসেজ সুইটেবল লিঙ্কিং ওয়ার্ডস অর কানেক্টরস। 11 নম্বরে থাকবে হচ্ছে গিয়ে প্রিপোজিশন এবং 12 নম্বরে থাকবে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। আচ্ছা, এখন যে সিলেবাসটা এখন বললাম, এখন এই সম্পর্কে আমি একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করছি। তো চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে কী কী আইটেম থাকে? তো চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে সাধারণত আমরা জানি যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এরপরে থাকে হচ্ছে গিয়ে আপনার পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই নিয়ে মোটামুটি আপনাদের চেঞ্জিং সেন্টেন্স হয়। তো চেঞ্জিং সেন্টেন্স থাকবে আপনাদের 7টা দেওয়া থাকবে, এখান থেকে 5টা চেঞ্জিং সেন্টেন্স আপনাদের করতে হবে। 2 নম্বরে থাকবে হচ্ছে গিয়ে ইউজ রাইট ফর্ম অফ ভার্বস ইন দি ব্র্যাকেট টু কমপ্লিট দি সেন্টেন্স। আপনাদের ব্র্যাকেটের ভিতরে একটা ভার্ব দেওয়া থাকবে, এই ভার্বটা আপনাদের পরিবর্তন করতে হবে। যেমন হি অলওয়েজ ডিস্টার্ব দি ক্লাস, এই ব্র্যাকেটের ভিতরে ডিস্টার্ব আছে, এইটিকে সঠিক ভার্বে আপনার পরিবর্তন করতে হবে। 3 নম্বরে থাকবে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স বাই ইউজিং ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু ভার্ব, ইনফিনিটিভ, জেরান্ড অর পার্টিসিপেল গিভেন ইন দি বক্স। এই বক্সের ভিতরে, একটা বক্সের ভিতরে 5টা ওয়ার্ড দেওয়া থাকবে, এই 5টা ওয়ার্ড, টোটাল সেন্টেন্স থাকে 7টা, এই 7টা থেকে 5টা সেন্টেন্স আপনাদের করতে হবে এবং এই ওয়ার্ডগুলো এর ভিতরে বসাইতে হবে। 4 নম্বরে থাকবে চেঞ্জিং ভয়েস, মানে আপনাদের ভয়েস চেঞ্জ থাকবে, এটার মার্ক থাকবে হচ্ছে 7, মানে 7টা দেওয়া থাকবে, করতে হবে 5টা ভয়েস চেঞ্জ। এটা সিঙ্গেল ভয়েস চেঞ্জ দেওয়া থাকবে। 5 নম্বর থাকবে ন্যারেশন, এটা থাকবে অবশ্যই একটা প্যাসেজ ন্যারেশন থাকবে, এখানে থাকবে হচ্ছে 5 মার্ক। 6 নম্বরে থাকবে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স বাই ইউজিং কন্ডিশনালস। তার মানে কি বলছে যে একটা সেন্টেন্স দেয়া থাকবে, এই সেন্টেন্সের 3 ভাগের 2 ভাগও থাকতে পারে অথবা অর্ধেকও থাকতে পারে, এই সেন্টেন্সটা আপনাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। যেমন ইফ ইউ ওয়ান্ট, মানে যদি তুমি চাও, আই উইল গো, আমি যাব। এখানে আছে ইফ ইউ ওয়ান্ট ড্যাশ, এই ড্যাশটাই আপনার পূরণ করতে হবে এবং এটা যে বইতে যা লেখা আছে বা কোনো গাইডে যা লেখা আছে এটাই যে লিখতে হবে এরকম কোনো কিছু নাই। আপনারা যদি অর্থ সংগতি, মানে টোটাল সেন্টেন্সটার একটা মিনিংফুল সেন্টেন্স এখানে তৈরি করতে হবে, এটা আপনারা নিজেদের মতো করলেও হবে এবং সেন্টেন্সটা খেয়াল রাখবেন যে সেন্টেন্সটা যাতে কমপ্লিট হয় এবং একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। 7 নম্বর প্রশ্নে থাকবে কমপ্লিট দি ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দি বক্স, মানে বক্সের ভিতরে যে ভার্বগুলো থাকবে এই ভার্বগুলো বসাইতে হবে। এটারে বলে প্যাসেজ। প্যাসেজ বলতে হচ্ছে গিয়ে পরপর সিরিয়াল বাই দিয়ে লাইনগুলো থাকে, এটারে বলে প্যাসেজ। আর প্যাসেজগুলো হচ্ছে গিয়ে এইভাবে হয় এবং প্যাসেজ হচ্ছে গিয়ে 5টা দেওয়া থাকবে বক্সের ভিতরে এবং ABCD এরকম 5টা দেওয়া থাকবে, আপনাদের 5 জায়গায় 5টা উত্তর বসাইতে হবে। 8 নম্বরে থাকবে ফ্রেজ অফ ইডিয়ামস। তা ফ্রেজ অফ ইডিয়ামস কেমন? যেমন ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, সাপোজ এখানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে তপলি তোপলা সহ, হি লেফট দি হোস্টেল ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, সে তপলি তোপলা সহ হোস্টেল ত্যাগ করলো। এখানে আপনাদের পরীক্ষায় বাংলাটা লেখার প্রয়োজন নাই, যেমন ব্যাগ অ্যান্ড ব্যাগেজ লিখে আপনারা সমান দিতে পারেন অথবা কোলন দিয়ে আপনারা উত্তরটুকু লিখবেন। প্রথমে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ লিখবেন, কোলন দিয়ে তারপরে শুধু উত্তরটুকু লিখলেই হয়ে যাচ্ছে, এখানে বাংলা লেখার আর প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে চলে আসবে আপনাদের ট্যাগ করছেন। ট্যাগ করছেন অত্যন্ত সোজা জিনিস একটা, যে আপনারা হয়তো জানেন যে ট্যাগ করছেন কি, উই প্লে ফুটবল ড্যাশ। তাহলে এখানে খেয়াল করতে হবে যে এখানে যে ভার্বটা আছে, আগে প্রথমে ভার্বটা খুঁজে বের করতে হবে। যদি ভার্বটা আপনাদের অক্সিলারি ভার্ব হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, এই অক্সিলারি ভার্বগুলো যদি হয় সেক্ষেত্রে আপনারা প্রথমে কি করতে হবে, এখানে খেয়াল করতে হবে এই সেন্টেন্সটা নেগেটিভে আছে না নেগেটিভে নাই। যদি নেগেটিভে থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনার নটটা উঠে যাবে, আর যদি নেগেটিভে না থাকে সেই ক্ষেত্রে আপনাদের নটটা আনতে হবে। তাহলে ইজেন্ট দিয়ে শুরু করতে হবে, যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো যদি থাকে তাহলে ওয়াজেন্ট, ইজেন্ট এবং পরে সাবজেক্টটা আপনার বসাই দিতে হবে, দিয়ে লাস্টে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে, মানে ট্যাগ করছেন। এরপর 10 নম্বরে থাকবে কমপ্লিট দি ফলোয়িং প্যাসেজ ইউজিং সুইটেবল লিঙ্কিং ওয়ার্ডস অর
কন্ডাক্টর। এখানে লিঙ্কিং ওয়ার্ডগুলো আপনাদের বসাইতে হবে। তো লিঙ্কিং ওয়ার্ড সম্পর্কে আমি পরে আলোচনা করব। এরপর হচ্ছে ফিলিং দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রিসিয়েট প্রিপোজিশন। এটা থাকবে হচ্ছে কি আপনাদের 11 নম্বর প্রশ্নে থাকবে। ফিলিং দি ব্ল্যাঙ্কস মানে শূন্য স্থান এবং প্রিপোজিশন আপনারা হয়তো জানেন যে অফ, ইনটু, বাই, অ্যাট, ফ্রম এগুলো সব প্রিপোজিশন। এছাড়াও অনেক প্রিপোজিশন আছে। এই প্রিপোজিশনগুলো আপনাদের মোটামুটি মুখস্থ করতে হবে। এবং যেমন অনের ব্যবহার, অন কোন ক্ষেত্রে অন বসে, কোন ক্ষেত্রে টু বসে, কোন ক্ষেত্রে ফ্রম বসে, কোন ক্ষেত্রে অ্যাট বসে, এগুলো কোন ক্ষেত্রে আদার্সগুলো বসে, এগুলো অবশ্যই আপনাদের প্রত্যেকটি রুল পড়া লাগবে। তাহলে আপনারা সঠিকভাবে এইটা এই প্রিপোজিশনগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন। এরপরে আপনাদের 12 নম্বরে থাকতেছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। এখানে একটু খেয়াল করবেন যে অনেকে পাংচুয়েশন শুধু করে, দাড়ি, কমা, সেমিকোলন, কোশ্চেন মার্ক, ইনভাইটেড কমা, টোটাল 12টা চিহ্ন আছে। এই 12টা চিহ্নের উপরেই শুধু চিহ্নগুলো বসায়। কিন্তু এখানে একটু খেয়াল করতে হবে যে যদি ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন বলে সেক্ষেত্রে ফুল স্টপের পরে আপনাদের অনেক সময় কি থাকে যে ফুল স্টপের পরে আপনাদের বড় হাতের ওয়ার্ড কোনটা, ছোট হাতের ওয়ার্ড কোনটা, এটা খেয়াল করতে হবে। যখন ক্যাপিটালাইজেশন দেয় তখন বড় হাতের ওয়ার্ডগুলো বসাইতে হয়, মানে ফুল স্টপের পরে কিন্তু ছোট হাতের অনেক সময় ওয়ার্ড দেওয়া থাকে, এটাকে সঠিকভাবে বড় হাতের ওয়ার্ডগুলো আপনার বসাইতে হবে। এটা একটা ক্যাপিটালাইজেশন। আর পাংচুয়েশন কি, ওর সাথে যদি পাংচুয়েশন থাকে সেক্ষেত্রে আপনার 12টা যে বিরাম চিহ্ন আছে, যেমন ফুল স্টপ, কমা, ইনভাইটেড কমা, কোশ্চেন মার্ক, তারপর হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন, স্ট্রিগেশন, ড্যাশ, হাইপেন, এরকম 12টা চিহ্ন আছে। 12টা চিহ্ন সম্পর্কে আপনাকে জানতে হবে যে কোন চিহ্নটা কখন কোন সময় বসে। এই ছিল হচ্ছে গিয়ে আপনাদের টোটাল হচ্ছে গিয়ে গ্রামেটিক্যালের যে 1 থেকে 12 পর্যন্ত, এটা হচ্ছে গ্রামেটিক্যালের আইটেম। এবং এর পরবর্তীতে থাকবে 40 মার্কের রিটেন আইটেম থাকবে। রিটেন বলতে হচ্ছে কি আপনার কি কি থাকবে এখানে খেয়াল করেন এবং কত মার্কের থাকবে। রিটেন আইটেমের ভিতরে প্রথমে 13 নম্বরে থাকবে আপনাদের কমপ্লিট স্টোরি। প্রথমত থাকবে কমপ্লিট স্টোরি। আপনারা প্রথম সেমিস্টারে মানে প্রথম বর্ষে আপনাদের যে স্টোরিটা ছিল মানে গল্প, একটা গল্পর 3 থেকে 4 লাইন দেয়া থাকে। প্রথমে সেখানে আপনারা কি করতে হবে, একটা নামকরণ করতে হবে গল্পের। এরপরে আপনার কি করতে হবে যে টোটাল যে প্যাসেজটা আপনাদের দেয়া ছিল ওই প্যাসেজটা বসাইতে হবে, তারপরে ওই স্টোরিটা সম্পন্ন করতে হবে। এরপরে এটার মার্ক থাকবে হচ্ছে 8 মার্ক থাকবে। আর প্রথম বর্ষে ছিল 10 মার্ক ছিল, কিন্তু এখন দ্বিতীয় বর্ষে 8 মার্ক। এরপরে 14 নম্বরে থাকবে হচ্ছে গিয়ে আপনার ডায়লগ থাকবে। ডায়লগটা আপনাদের প্রথম বর্ষে ডায়লগটা ছিল, দ্বিতীয় বর্ষেও ঠিক ডায়লগটা আপনাদের থাকবে। এটার মার্ক থাকবে হচ্ছে গিয়ে আপনার ডায়লগের মার্ক থাকবে হচ্ছে 6 মার্ক। আচ্ছা, এরপরে 15 নম্বরে থাকবে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন, রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন। তার মানে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন থাকবে টিচারের কাছে লেখার জন্য বা স্কুলে কোনো কিছুর জন্য, এইভাবে একটা অ্যাপ্লিকেশন থাকবে। এখানে মার্ক থাকবে হচ্ছে গিয়ে আপনার 8। 16 নম্বরে থাকবে 15, এবং এখানে হচ্ছে গিয়ে 15 নম্বরে 2টা থাকবে। এখানে হচ্ছে গিয়ে একটা লেটার থাকবে, একটা অ্যাপ্লিকেশন থাকবে। 15 নম্বরে থাকবে একটা লেটার, একটা অ্যাপ্লিকেশন থাকবে। এটার মার্ক থাকবে হচ্ছে গিয়ে আপনার 8 মার্ক থাকবে। 16 নম্বরে থাকবে একটা প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফ যে কোনো সম্পর্কে একটা প্যারাগ্রাফ থাকবে। এবং 17 নম্বরে থাকবে একটা কম্পোজিশন, মানে যেটাকে এসে বলা হয় সেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কম্পোজিশন। এখানে এই টোটাল হচ্ছে 40 মার্ক। তাহলে আমরা 13 নম্বর প্রশ্নে 8 মার্ক, 14 নম্বরে 6, 15 নম্বরে 8, 16 নম্বরে 8 এবং 17 নম্বরে 10 মার্ক। তা মূলত ইংলিশের যে সিলেবাসটা, এই সিলেবাসটা করতে হলে প্রথমত আপনাকে যদি একটু ভালো রেজাল্ট করতে হয় তাহলে প্রথমত আপনাকে গ্রামার দিকে আপনার কি করতে হবে, গ্রামারের দিকে একটু ভালো করে আপনার প্রস্তুতি নিতে হবে। কারণ গ্রামারে হচ্ছে সলিড মার্ক। এখানে 1 মার্কের উত্তর দিলে একই পাবেন, ভুল গেলে ক্রস এবং রাইট গেলে আপনার সঠিক 1 মার্কে আপনি এখানে পাবেন। এই কারণে আপনার গ্রামারগুলো একটু ভালো করে করার দরকার। কারণ গ্রামারের রুল না করতে পারলে আপনারা কি করতে পারবেন না, গ্রামারগুলো করতে পারবেন না। না ম্যাডাম, এটা হচ্ছে এসএসসির ক্লাস, হচ্ছে এসএসসি সেকেন্ড ইয়ারের। আচ্ছা, এখানে গ্রামারগুলো আপনার প্রথমত গ্রামার করতে গেলে কি করতে হবে, প্রথমত রুল করতে হবে। আর কিছু শর্টকাট গ্রামার আছে যেগুলো মোটামুটি রুল না করলেও চলে। যেমন এখানে কমপ্লিট সেন্টেন্স, এটা রুল না করলেও চলবে। তারপরে যেমন হচ্ছে আপনার 7 নম্বর প্রশ্নটা, তারপর হচ্ছে আপনার 3 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, তারপর 6 নম্বর প্রশ্ন। এগুলো মোটামুটি রুল না জানলে আপনারা করতে পারবেন। 3-4টে প্রশ্ন আছে যেখানে আপনি রুল যদি নাও জানেন, মোটামুটি নাও জানেন, তাহলে আপনি করতে পারবেন। কিন্তু সবচেয়ে ভালো হয় যে গ্রামারে যদি আপনি 60%-এর ভিতরে 60 পেতে চান তাহলে আপনাকে গ্রামারে রুল করতে হবে। এবং রুল করার পরে, নিয়ম করার পরে আপনি কি করবেন, যেখানে গ্রামারগুলো আপনার যেখানে আছে কি গ্রামারে রুল করার পরে আপনি আপনার টেক্সট বুক, তারপর হচ্ছে আপনি বিভিন্ন
সহায়ক গ্রন্থ বা অন্য যে কোনো গ্রন্থ থেকে এখানে যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলো আপনাকে করতে হবে। তাহলেই আপনি ইংরেজিতে 60%, মানে 100-র ভিতরে 60-এর ভিতরে 60ই আপনি পেতে পারেন। এর বাদে আপনার যে আছে মানে আছে কম্পোজিশন, যে 40 মার্ক গ্রুপ বিতে, এই গ্রুপ বিতে আমরা জানি যে এখানে আপনার হচ্ছে গিয়ে রিটেনে মুখস্থ আইটেম আছে, কিন্তু কিছু কিছু প্যারাগ্রাফে শর্টকাট আইটেম আছে, একটা পড়লে অনেকগুলো হয়। যারা দুর্বল স্টুডেন্ট তারা এই শর্টকাট আইটেমগুলো পড়বেন। যেমন লেটার একটা পড়লে আপনার বন্ধুর কাছে যে কোনো লেটার হয়ে যায়, এখানে একটা আছে যে শর্টকাট একটা লেটার পড়ে নেবেন। এবং প্যারাগ্রাফগুলো শর্টকাট যে প্যারাগ্রাফগুলো আছে, যেমন হচ্ছে খারাপ সম্পর্কে যে প্যারাগ্রাফটা আছে, তারপরে হচ্ছে কি আপনার ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে একটা শর্টকাট প্যারাগ্রাফ আছে, তারপর 21 ফেব্রুয়ারি সম্পর্কে আছে, এবং বিভিন্ন শর্টকাট পড়ে নেবেন। আর ডায়লগের ক্ষেত্রে কি করবেন, যদি অনেকগুলো ডায়লগ না মুখস্থ করতে পারেন, এটা খারাপ এবং একটা ভালো সাইডে আপনার ডায়লগগুলো পড়ে নেবেন। এটা হচ্ছে যারা দুর্বল স্টুডেন্ট। আর যারা মোটামুটি মেধা সম্পন্ন স্টুডেন্ট তারা কি করবেন, তারা একটা খুব ভালো একটা সাজেশন তৈরি করবেন, সাজেশন কালেক্ট করবেন বা তৈরি করবেন, করে আপনারা পড়ালেখা শুরু করবেন। তাহলে আপনারা ভালো ফলাফল করতে হবেন। তার মানে এক কথা হচ্ছে কি, আপনি শুধু পড়ালেখাই করলে হবে না, আপনাকে প্রথমত একটা কি করতে হবে, নিজে নিজে একটা সিলেবাস তৈরি করতে হবে যে আমার পড়ালেখাটা এই ধাঁচে আমি করতে যাচ্ছি। তাহলে এই প্রথমে যখন আপনারা সিলেবাসটা তৈরি করে নেবেন, নিজের মতো করে নেবেন, যে আমি ধরেন এখন যদি আমি পরীক্ষার ধরে দেখা গেল পরীক্ষা স্বাভাবিক হইলে কবে হবে, ধরেন সাপোজ যদি মার্চ এপ্রিলের দিকে পরীক্ষা হয়, মার্চের দিকে পরীক্ষা হয় বা এপ্রিলের দিকে পরীক্ষা হয়, সেক্ষেত্রে আপনি ধরে নিলাম 2 মাস ধরে আপনারা পড়ালেখা করবেন, 2-2.5 মাস ধরে এভাবে পড়ালেখা করবেন যে পরীক্ষার আছে। তাহলে প্রথমত কি করবেন, আপনারা প্রথমে একটা সাজেশন তৈরি করবেন। সাজেশন তৈরি করার পরে কি করবেন, এখানে একটা সংক্ষিপ্ত কি করবেন, সিলেবাস করবেন। যে সংক্ষিপ্ত সিলেবাস বলতে আমি ইংলিশের পরে যে ইটা করব, টপিক্স আপনারা শুনবেন মাঝে মাঝে আমরা টপিক্সগুলো বলি, বিভিন্ন টপিক্সগুলো এইগুলো নোট করবেন। এ বাদেও কি আছে, আপনার গুগলে ঢুকবেন, গুগল থেকে আপনারা নামাবেন, বিভিন্ন জেনারেলের গাইড আছে, জেনারেলের গাইড থেকে নামাবেন, মানে নেবেন। এইভাবে নিয়ে আপনারা একটা সেট আপ করবেন। যেমন রাইট ফর্ম অফ ভার্ব, প্রথমে আপনাদের চেঞ্জিং সেন্টেন্সে, তো চেঞ্জিং সেন্টেন্সে প্রথমত অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি একটা রুল আপনারা তৈরি করলেন, এই রুলটা টোটাল একটা রুল দেখলেন। এরপরে কি করবেন, অ্যাফার্মেটিভ নেগেটিভের একটা শিট তৈরি করবেন, বা যদি না থাকে কোনো বই থেকে আপনি কালেক্ট করবেন। তারপরে কি করবেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা রুল শিট তৈরি করবেন। এরপরে কি করবেন, এরপরে হচ্ছে গিয়ে আপনাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ একটা রুল শিট তৈরি করবেন। করার পরে কি করতে হবে, এখানে যে এক্সাম্পলগুলো আছে আপনি সুন্দরভাবে ওই একটা খাতায় তুলবেন। যখন রিভিশনে দেবেন তখন কি হবে, আমার টোটাল চেঞ্জিং সেন্টেন্সটা পরপর পেজ আছে। এরপরে যখন আরেকটা রুলে যাবেন, রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো রুল আছে, প্রায় মোর দেন আপনার হচ্ছে গিয়ে 40-50টা রুল আছে। 40-50টা রুল আপনারা কালেক্ট করবেন। কালেক্ট করে এবার এই রাইট ফর্মস অফ ভার্ব, মানে এটা কিন্তু সোজা জিনিস যে এই ভার্বগুলো কোথায় কোন স্থানে বসে, ভার্বের সঠিক ব্যবহার যদি আপনি না জানেন সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্সগুলো কারেক্ট করতে পারবেন না। এই কারণে আপনার রাইট ফর্ম অফ ভার্বসের রুলটা আপনাদের জানার দরকার। এই জন্য রাইট ফর্ম অফ ভার্বসের একটা শিট করবেন, এবার লেকচার শিট তৈরি করেন বা যেভাবে নোট খাতা তৈরি করেন এভাবে করবেন। তার মানে এক কথা হচ্ছে গ্রামার যেটাই করবেন আপনারা সেইটাই আপনারা একটা নোট শিট করবেন, তাহলে গ্রামারে আপনি কমপ্লিটলি অ্যান্সার করতে পারবেন। আর না হলে যদি নোটশিট না করেন, শুধু বই পড়েন, তাহলে কিন্তু কাজ হবে না। এক্ষেত্রে কিন্তু আপনার গ্রামারের রুল জানতে হবে। যদি গ্রামারে ভালো দক্ষ হতে চান এবং ভালো ফলাফল করতে চান, তাহলে গ্রামারের রুল শিট আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তাহলে এবার চলে যাব আমরা বাংলা দ্বিতীয় সাবজেক্টে চলে যাব। তো ইংলিশ সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের করতে পারেন, আমরা প্রশ্নের উত্তর দিব। সর্বোপরি আপনাদের পড়ালেখা করতে হবে, পড়ালেখা না করলে ভালো ফলাফল করতে পারবেন না, আর জীবনে সিডি গ্রেড পেয়ে লাভ নাই। এই জন্য একটু ভালো পড়ালেখা করেন, এখনও অনেক সময় আছে, আপনারা ভালো করে পড়ালেখাগুলো করেন। এরপরে চলে আসবো বাংলা দ্বিতীয় বিষয়টি। তো বাংলা দ্বিতীয় সম্পর্কে আপনারা মোটামুটি অবগত আছেন যে এখানে 40 মার্কের থাকে হচ্ছে কি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন, এবং এর সাথে কি থাকে 60 মার্কের থাকে রিটেন। তাহলে 60 মার্কের রিটেনের ভিতর কি কি থাকে একটু আমরা দেখি যে কি কি 60 মার্কের রিটেনের ভিতর থাকে। বাংলা দ্বিতীয় কিন্তু অনেক একটা সোজা একটা বিষয়, যেহেতু এখানে গ্রামাটিক্যালের কোনো আইটেম নাই সেহেতু এটা কিন্তু একটা সুন্দর সোজা বিষয়। এখানে শফিকুল ইসলাম লিখছেন, স্যার বোর্ড কি কোনো সিলেবাস দিবে? না, বোর্ড কোনো সিলেবাস দিবে না, আপনাদের বইটাই দিবে, বোর্ড একটা বই দিবে, ওই বইতেই যা আছে ওইটাই হচ্ছে সিলেবাস, আর বোর্ড থেকে অন্য কোনো কিছু দিবে না। আচ্ছা, এখানে প্রথমত কি থাকে,
বাংলা দ্বিতীয় কিন্তু অনেক সুন্দর নাম্বার পাওয়া যায় যদি আপনারা সিলেবাসটা একটু ফলো করেন। বাংলা দ্বিতীয় কি থাকে? বাংলা দ্বিতীয়তে প্রথমত থাকে হচ্ছে ট্রান্সলেট ইন বাংলা, তার মানে হচ্ছে অনুবাদ থাকে, একটা প্যাসেজ অনুবাদ থাকে। তার মানে ইংরেজি দেওয়া থাকবে একটা প্যাসেজ, সেই ইংরেজির অনুবাদ করা লাগবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই কেমন থাকে। অলওয়েজ স্পিক দি ট্রুথ, নেভার টেল এ লাই, নোবডি বিলিভস এ লায়ার, ইভেন ইফ হি স্পিক দি ট্রুথ হি ইজ কনসিডার্ড টু বি এ লায়ার, নোবডি ইন দি ওয়ার্ল্ড ইজ আনফর্চুনেট অ্যাজ হি। একটা টোটাল প্যাসেজ দেওয়া আছে, তাহলে এই প্যাসেজটার থেকে কী করব? প্রথমে আমরা লিখব অনুবাদ, অ নরেশু ব্যাকার দ। প্রথমে আমরা 1 নম্বর শুরু করব যে 1 নং প্রশ্নের উত্তর। এখানে কিন্তু খেয়াল করবেন যে এখানে ক এবং খ দেওয়া থাকে। যদি আপনি ক নম্বর প্রশ্নের উত্তর লেখেন তাহলে 1 দিব, 1 দিয়ে ব্র্যাকেটের ভিতরে পাশে ক দেবো, ক নং প্রশ্নের উত্তর প্রথমে লিখলাম। এরপরে কি লিখবো? আমরা অনেকেই কিন্তু অনুবাদ কথাটা লিখি না, আপনারা যেহেতু এটা ট্রান্সলেট করতেছেন অনুবাদ, তাহলে পাশে আমরা প্রথমে কি করব? অনুবাদ লিখে কোলন দিব। এবার কোলন দিয়ে আমরা এটা ট্রান্সলেশন মানে বাংলা লিখব। তাহলে আমি যেটা পড়ছিলাম সেটার বাংলা কি হবে? অলওয়েজ স্পিক দি ট্রুথ মানে সর্বদা সত্য কথা বলো, নেভার টেল এ লাই কখনো মিথ্যা বলো না, নোবডি বিলিভস এ লায়ার মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, ইভেন হি স্পিক দি ট্রুথ হি ইজ কনসিডার্ড টু বি এ লায়ার এমনকি সে যদি সত্য কথা বলে সে মিথ্যাবাদী বলে বিবেচ্য হবে। নোবডি ইন দি ওয়ার্ল্ড ইজ আনফর্চুনেট হি অ্যাজ হি তার মতো দুর্ভাগা কেউ নেই। এইটা আপনি অনুবাদ লিখে টোটালটুক লিখবেন এবং এখানে দাড়িগুলো আপনি ঠিক করে দিবেন। এখানে 5টা লাইন থাকলে 5টা দাড়ি হবে, 6টা লাইন থাকলে 6টা দাড়ি হবে। এই দাড়িগুলো কিন্তু আপনি সুন্দরভাবে দিবেন, ঢালাইভাবে লিখবেন না। দ্বিতীয়তে থাকবে একটা অনুচ্ছেদ। অনুচ্ছেদ কি? একটা প্যাসেজ লিখতে হবে, যেমন পরিবেশ দূষণ, চরিত্র, এরকম একটা প্যাসেজ লিখতে হবে। আপনাদের প্যাসেজ থাকবে হচ্ছে কি, এটা মার্ক থাকবে হচ্ছে 5 মার্ক, আর ওই অনুবাদেও থাকবে 5 মার্ক। প্যাসেজটা আরও বিভিন্ন ধরনের হতে পারে, গণতন্ত্র, শিশু শ্রম, আর্সেনিক দূষণ, নববর্ষ, বেকার সমস্যা, এই শখ, যৌতুক ও নারী নির্যাতন, বিভিন্ন সম্পর্কে আপনার অনুচ্ছেদ থাকতে পারে। এটা কি করবেন আপনারা? এটা 1 থেকে 1.5 পেজের ভিতরে লিখবেন অনুচ্ছেদটা। এটা মার্ক থাকবে 5। 3 নম্বর প্রশ্নে থাকবে যে আপনার থাকবে হচ্ছে গিয়ে পত্র লিখুন। এখানে পত্র লেখন আপনার 2টা থাকে। একটা হচ্ছে গিয়ে আপনার থাকে হচ্ছে গিয়ে আবেদনপত্র থাকে, আর একটা পত্র থাকে। আবেদনপত্র বলতে যেটা হচ্ছে কি কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, বা কোনো স্কুলের প্রধান শিক্ষকের কাছে পাঠাগার চেয়ে আবেদন, বিভিন্ন ধরনের আবেদন হইতে পারে, এই ধরনের আবেদন। অথবা আরেকটা থাকে পিতার কাছে টাকা চেয়ে পত্র, বা পিতার কাছে কোনো কিছু চেয়ে পত্র লেখো, অথবা আপনি সম্প্রতি কাব্যগ্রন্থ পড়েছেন এবং প্রবাসী বন্ধুর কাছে একটা পত্র লেখেন, সেটা বন্ধুর কাছে হইতে পারে, বাবা মার কাছে হইতে পারে, বিভিন্ন সম্পর্কে হইতে পারে। এটা মার্ক থাকবে কত? 5 মার্ক থাকবে। এরপরে থাকবে একটা সারাংশ, একটা সারমর্ম থাকবে, 2টাই থাকবে, একটা সারাংশ একটা সারমর্ম। তাহলে প্রথমটা হচ্ছে সারাংশ, প্যাসেজ আকারে যেটা থাকবে সেটা হচ্ছে সারাংশ, আর যেটা কবিতা আকারে থাকবে সেটা হচ্ছে সারমর্ম। আপনারা এখানে সারাংশ লিখলে এখানে ক এবং খ থাকে, তাহলে যে প্রশ্নটাই লিখবেন আপনারা কিন্তু ক খ উল্লেখ করে দিবেন। তাহলে এখানে সারাংশ লিখলে সারাংশ লিখে কোলন দিবেন, তারপর লেখা শুরু করবেন। যদি সারমর্ম লেখেন তাহলে সারমর্ম লিখে কোলন দেবেন, তারপরে লেখা শুরু করবেন। এটা মার্ক থাকবে হচ্ছে গিয়ে আপনার 5 মার্ক। তাহলে এই হচ্ছে যে টোটাল 20 মার্ক হলো। এরপরে থাকবে 2টা ভাব সম্প্রসারণ থাকবে। এই ভাব সম্প্রসারণের মার্ক থাকবে হচ্ছে 10। ভাব সম্প্রসারণ কি? স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখানে প্রথমে আমি ভাব সম্প্রসারণ 5 নং প্রশ্নের উত্তর লেখার পরে ভাব সম্প্রসারণটার নামটা অবশ্যই দিব, যে এখানে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এরকম ধরনের দিলাম। এরপরে থাকবে কি? একটা প্রতিবেদন থাকবে আর একটা ভাষণ থাকবে। ভাষণও থাকতে পারে, প্রতিবেদন থাকতে পারে, অথবা অনেক সময় দুটোটাই প্রতিবেদন থাকে। তাহলে প্রতিবেদনটা কি হবে? ধরেন এখানে এরকম প্রতিবেদন থাকে, আপনার এলাকায় বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপনের উপর একটা প্রতিবেদন তৈরি করুন। আপনার একটা প্রতিবেদন তৈরি করতে হবে, এটা থাকবে 10 মার্ক। আর সর্বশেষ রচনা থাকবে 5টা, অনেক রচনা থাকে, 5টা রচনা থাকে। এই 5টা রচনা থেকে একটা রচনার উত্তর দিতে হবে, এখানে মার্ক থাকে হচ্ছে 20 মার্ক থাকে। এটা গেল হচ্ছে বাংলা দ্বিতীয়র সিলেবাস। এরপরে কি আছে? বিজ্ঞানের সিলেবাস। বিজ্ঞানও একইভাবে এখানে সৃজনশীল প্রশ্ন থাকে। আপনারা যেহেতু প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছেন, সৃজনশীল প্রশ্ন সম্পর্কে মোটামুটি আপনাদের ভালোই আইডিয়া আছে যে সৃজনশীল প্রশ্ন কেমন থাকে। তবে বিজ্ঞানের ক্ষেত্রে একটু ভালো করে পড়ালেখা করার দরকার, কারণ বিজ্ঞানে একটা সায়েন্সের বিষয়। এই সায়েন্সের বিষয়ে আমরা সৃজনশীল যখন লিখতে যাব
তখন সৃজনশীল কিন্তু আপনার একটু জানা লাগবে। কারণ কি এখানে বিজ্ঞান বিষয়ে একটা চাইলেও একটা লেখলা এরকম কিন্তু হয় না। বিজ্ঞান লিখতে গেলে একটু অ্যাকুরেট লিখতে হয়, কারণ আমরা এতদিন ক এবং খ নম্বর প্রশ্নগুলো নিজেদের মানে হচ্ছে গিয়ে মুখস্থবিদ্যায় লিখছি ক নম্বর প্রশ্নটা, এবং খ নম্বর প্রশ্নটাও মোটামুটি মুখস্থবিদ্যায় লিখছি। কিন্তু বিজ্ঞানের প্রশ্নগুলো কিন্তু এখানে ক নম্বর প্রশ্নটা মুখস্থবিদ্যায় লিখলেন, খ নম্বর মুখস্থবিদ্যায় লিখলেন, কিন্তু গ ঘ লিখতে গেলে অবশ্যই আপনার সেই বিষয় সম্পর্কে জানা দরকার, নালে আপনি কিন্তু লিখতে পারবেন না। এখানে কিন্তু উল্টোপাল্টা একটা কিছু লিখলাম বা ওই বিষয় সম্পর্কে যদি না লেখেন তাহলে কিন্তু এখানে কিন্তু মার্ক কিন্তু অনেক কম হয়ে যাবে বা এমনকি ফেলও আপনি করতে পারেন। এই জন্য অবশ্যই বিজ্ঞানটা আপনাকে কি করতে হবে, ভালোভাবে মানে প্রস্তুতি নিতে হবে। যেমন আমি একটা প্রশ্ন সম্পর্কে আপনাদের বলি, একটা প্রশ্নের কিছু অংশ আমি পড়ি, যে কিছু অংশ পড়লে আপনারা তো বুঝতে পারবেন। ধরেন উপরে কিছু চিত্র দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে, সাপোজ এখানে বললো যে থার্মোপ্লাস্টিক কি। এখন এই থার্মোপ্লাস্টিক সম্পর্কে যদি আপনি না জানেন, এটা আপনি উত্তর দিতে পারবেন না। মানে বিজ্ঞানে যদি আপনি অ্যাকুরেট উত্তর না দিতে পারেন থার্মোপ্লাস্টিক কি, কাছাকাছি হোক কিন্তু উত্তরটা অ্যাকুরেট হইতে হবে। যেমন এখানে থার্মোপ্লাস্টিক হচ্ছে এক ধরনের প্লাস্টিক পাওয়া যায় যাদের তাপ দিলে নরম হয়ে যায় এবং ঠান্ডা করলে শক্ত হয়ে যায়। এদের যতবারই তাপ দেওয়া হয় ততবার নরম হয় এবং ঠান্ডা করলে শক্ত হয়, এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক বলে। এখন যদি আপনি যদি এইটা সম্পর্কে যদি না জানেন যে থার্মোপ্লাস্টিক কি, আপনি লিখতে পারবেন না। অতএব এই বিষয় সম্পর্কে আপনার কিন্তু বিজ্ঞান বিষয় সম্পর্কে কিন্তু আপনার জানার দরকার, এবং এখানে কিন্তু একটু পড়ালেখার বিষয় আছে। আর আপনাদের সর্বোপরি কিন্তু মূল বইটা কিন্তু ভালো করে আপনারা পড়বেন। এমসিকিউর ক্ষেত্রে কিন্তু মূল বই থেকে কিন্তু এমসিকিউগুলো অধিকাংশ থাকে। এ বাদেও যে শুধু মূল বই থেকেই যে সব এমসিকিউ থাকবে তা না, আপনারা জেনারেলের বই পড়লে জেনারেলের বইও দেখতে পারেন, সহায়ক গ্রন্থ হিসেবে জেনারেলের বই দেখতে পারেন। বাজারে বিভিন্ন ধরনের গাইড আছে, গাইড থেকে দেখতে পারেন। গুগল আছে, গুগল থেকে ওই অধ্যায় সম্পর্কে নামিয়েও আপনি প্রশ্নগুলো পড়তে পারেন। যদি আপনার 100% প্রিপারেশন নিতে হয়, আপনাকে অনেক দিক বিবেচনা করতে হবে। একটা হচ্ছে কি করতে হবে, প্রথমত মূল বইটা মোটামুটি ভালো করে পড়তে হবে। দ্বিতীয়ত কি করতে হবে, আমরা গুগল থেকে আপনারা ওই চ্যাপ্টার সম্পর্কে একটা টপিকস নামাবেন। তৃতীয়ত কি করতে হবে, আপনি জেনারেলের বইটাও দেখবেন। এবং চতুর্থত কি করতে হবে, আপনি বিভিন্নভাবে এটা নোট বানাবেন, বানিয়ে আপনি পড়লে সবচাইতে ভালো হয়। তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রশ্নগুলো সম্পর্কে বুঝতে পারবেন এবং উত্তরগুলো সম্পর্কে বুঝতে পারবেন। আর সবচেয়ে ভালো হয় যে এখানে আপনি যে এক কথার যে উত্তরগুলো, আমরা অনেক সময় কি করি, এক কথার উত্তরগুলো আমাদের মনে থাকে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই এক কথার উত্তরগুলো লেখার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমত এক কথা উত্তর লেখার ক্ষেত্রে আমরা একটা নোট খাতা বানাবো। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা আমরা কি করব, একটা নোট খাতা বানাবো, এবং কম পেজের, বেশি পেজের না। এখানে হাফ দিস্তে করে নিলে হবে, আমরা 20টা করে পেজ নেব সাপোজ, বা 15টা করে পেজ নেব। এখানে কি করব, প্রথমে তো আমরা যে কয়টা এক কথায় উত্তর আছে আমাদের গাইড থেকে পারি, বই থেকে পারি, বা গুগল থেকে নামিয়ে পারি, ওই চ্যাপ্টার সম্পর্কে যতগুলো এক কথায় উত্তর আছে আমরা এক কথায় উত্তরগুলো আমরা প্রথমে প্রশ্ন লিখব। যেমন পলিমার কি, প্রথমে আমরা লিখবো পলিমার কি, তার নিচে উত্তরটা থাকবে। এরপরে থার্মোপ্লাস্টিক কি, এরপরে কি করব, লেন্স কাকে বলে, তারপরে হচ্ছে গিয়ে লেন্সের সংজ্ঞা দিন, তারপর হচ্ছে গিয়ে বয়স সন্ধিকাল কাকে বলে, তারপরে গর্ভধারণ কি, তারপরে ইসিজি কি। এরকম আমরা প্রশ্ন লিখবো, প্রশ্নের তলে কিন্তু আমরা উত্তরগুলো লিখবো। তাহলে কি হবে আমাদের, যে আমরা এক কথায় উত্তরগুলো সব আমরা দেখা গেলো এখানে 400 এক কথায় উত্তর হয়েছে, তাহলে আমরা এক কথায় উত্তরগুলো আমরা কি করব, প্রশ্ন মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হলে আমি এক নিমিষেই এক কথার উত্তরগুলো দেখতে পাচ্ছি, পরীক্ষার আগে রাত্রে বা পরীক্ষার 2 দিন আগে আমি এক নিমিষে এক নজরে আমি সবকিছু দেখতে পাচ্ছি। প্রথমে আমরা এটা করব। দ্বিতীয়ত কি করব, দ্বিতীয়ত আমরা করব কি, এই উত্তরগুলো খ নম্বর যে প্রশ্নগুলো, আমরা জানি যে খ নম্বর প্রশ্নগুলো সাধারণত 3-4 লাইনের বেশি হয় না। খ নম্বর প্রশ্নের একটা নোট তৈরি করব। গ ঘ শুধু আমরা নোটটা তৈরি করব না, কারণ গ ঘ অত বড় নোট আমরা তৈরি করে পারবো না। এই জন্য আমরা কি করব, আমরা গ ঘ সম্পর্কে মোটামুটি একটা ধারণা নেব, এবং পরীক্ষা 2 দিন আগে আমরা ওইটা ভালো করে একটা প্রস্তুতি নিব। গ ঘটা অনেক মুখস্থ করার দরকার নেই, গ ঘ সম্পর্কে মোটামুটি প্রিপারেশন নিয়ে রাখবো। যেহেতু গ ঘ মুখস্থ করলে অনেক স্টুডেন্টের মুখস্থ থাকবে না, যারা দুর্বল স্টুডেন্ট তাদের মুখস্থ থাকবে না। এই জন্য গ ঘটা মোটামুটি আমরা দেখে রাখবো, পরীক্ষার আগে কয়েকদিন আগে ওইটা খুব ভালো করে আমরা প্রিপারেশন নেবো। যেহেতু আমরা জানি যে পরীক্ষার আগে 1 সপ্তাহ করে আমরা সময় পাই, প্রত্যেক শুক্রবারে পরীক্ষাগুলো হয়, অধিকাংশ শুক্রবারে। এই জন্য আমরা গ ঘ সম্পর্কে মোটামুটি একটা ভালো প্রিপারেশন, ক খ সম্পর্কে একটা প্রিপারেশন তো আমরা খাতায় লেকচার শিটে আমরা তুলে রাখলাম বা ওটা নোট করে রাখলাম। এবং গ ঘ সম্পর্কে কি করব, আমরা মোটামুটি ভালো একটা ধারণা নিয়ে আমরা পরীক্ষার 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে গ ঘ সম্পর্কে আমরা ইম্পর্টেন্ট করে আমরা ওটা পড়ে নিব। এরপরে চলে আসব আমাদের আর কি আছে, অর্থনীতি অনেকের সাবজেক্ট আছে, অনেকের পৌরনীতি সাবজেক্ট আছে। আবার অনেকে অর্থনীতি যারা নিছেন তারা অনেকে চতুর্থ বিষয় 4th সাবজেক্ট হিসেবে নিছেন। তো মনে রাখবেন যে চতুর্থ সাবজেক্ট সবসময়ের জন্য প্র্যাকটিক্যাল যে সাবজেক্টটা থাকে
সেই সাবজেক্টটা চতুর্থ সাবজেক্ট হিসেবে নিতে। কারণ কি, আমি চতুর্থ সাবজেক্ট কেন নিচ্ছি, প্রশ্ন হচ্ছে আমি চতুর্থ বিষয় কেন নিব বা কেন নিচ্ছি। কারণ চতুর্থ বিষয় নিতে গেলেও আমাকে বোর্ডে ফি দিতে হয়। তাহলে যে সাবজেক্টটায় প্র্যাকটিক্যাল আছে, আমরা জানি যে চতুর্থ বিষয়ে ফেল করলে আমাদের কোনো সমস্যা নাই, যে সেক্ষেত্রে আমাদের ফেল হয়ে যাবে তা না। সেক্ষেত্রে আমরা চতুর্থ বিষয়টা কেন নিচ্ছি, চতুর্থ বিষয়টা নিচ্ছি এই কারণে যে আমার টোটাল মার্কের সাথে যাতে চতুর্থ বিষয়ের মার্কটা যোগ হয়। অনেকে চতুর্থ বিষয় নেয় না, আপনারা ভুলে এই কাজ করবেন না। আপনারা চতুর্থ বিষয়টি নেবেন, চতুর্থ বিষয়টি থেকে অনেক মার্ক পাওয়া যায়। যেমন চতুর্থ বিষয় যদি আমি প্র্যাকটিক্যাল নিই আর প্র্যাকটিক্যাল না নিই, তাহলে কি সমস্যা হবে, কি সমস্যা হবে না। যদি চতুর্থ বিষয়ে আমি প্র্যাকটিক্যাল নিই, সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যালে আমরা জানি যে এখানে প্র্যাকটিক্যালে 25 মার্ক থাকে এবং বাকি থাকে 75 মার্ক থাকে আমাদের হচ্ছে গিয়ে রিটেনে থাকে। রিটেন এবং এমসিকিউ মিলে আপনাদের থাকে হচ্ছে গিয়ে কত মার্ক, টোটাল 75 মার্ক। তাহলে 75 মার্কের হচ্ছে গিয়ে আপনার 40 মার্কের থাকে দেখা গেল হচ্ছে গিয়ে আপনার সৃজনশীল, আর এখানে 25 মার্কের থাকে হচ্ছে গিয়ে আপনার এমসিকিউ। তাহলে যখন আমি প্র্যাকটিক্যালটা নিব, প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের 25-এর ভিতরে আমরা যদি খুব অ্যাটেন্ডেন্স ভালো করি, স্কুলে অ্যাটেন্ডেন্স আমাদের খুব ভালো আছে, স্যারদের সাথে ভালো ব্যবহার আছে, স্যারদের সাথে কমিউনিকেশনও ভালো, সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে কি হয়, 25-এ 25ও পাই, 25-এ 24ও পাই, 25-এ 23 পাই। কিন্তু আমরা কেউ 25-এ 10 পাই না। তাহলে এইখানে যে 23 মার্কটা আপনি পেলেন, এই মার্কটা কিন্তু আপনি কি হয়ে গেল, অ্যাড হলো। এবার থাকে কত, সৃজনশীলে থাকে হচ্ছে 40 মার্ক। তা 40 মার্কে যদি আপনি এখানে সৃজনশীল লেখেও যদি আপনি 15 মার্ক পালেন, তাহলে 15 মার্ক যদিও পান, তাহলে 15 মার্ক পাইলে এখানে 23 আর 15 কত হয়, 23 আর 10 33 আর 5 38 হয়ে গেল। এরপরে 25 মার্কের থাকে এমসিকিউ, তাহলে 25 মার্কের যদি এমসিকিউ আমার 9-এ পাস, এই 10-এ পাস, 25-এ 10 পাইলে আমার পাস হবে। যদি আমি 10ও পাই, তাহলে আমার টোটাল মার্ক চলে আসলো 48 মার্ক চলে আসলো। তাহলে এখানে 48 পাইলে আমার কি গ্রেড আসতেছে, 48 পাইলে আমার সি গ্রেড আসতেছে। তাহলে এখানে আমরা জানি 48, তাহলে 48 আর হচ্ছে গিয়ে এখন গ্রেড পয়েন্টের হিসেবে যদি আমি করি, তাহলে আমাদের 40 পয়েন্টে মানে 40 মার্ক হইলে আমাদের হচ্ছে গিয়ে সি গ্রেড হয়। 33-এ যেহেতু পাস, 40 মার্ক হলে আমাদের সি গ্রেড হয়। যদি এখানে যদি আমি 50 পাই, তাহলে কি হয়ে যাচ্ছে, আমাদের বি গ্রেড হয়ে যাচ্ছে। আর 50 থেকে 59 পর্যন্ত হচ্ছে গিয়ে এ মাইনাস, 60-এর পরে হচ্ছে গিয়ে। আচ্ছা, যদি এরকম হয় তাহলে আমি ধরেন সাপোজ এ মাইনাস পাইছি, তাহলে এ মাইনাস পাইলে এখান থেকে আমার 2 গ্রেড বাদ যাবে, মানে সি মানে 2 পয়েন্ট বাদ যাবে। 2 পয়েন্টের পরে যে 1.5 পয়েন্ট থাকবে, এই 1.5 পয়েন্ট আমাদের যোগ হয়ে যাবে। এই কারণে আপনারা প্র্যাকটিক্যাল যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি চতুর্থ বিষয় হিসেবে নেবেন। এবার চতুর্থ বিষয় হিসেবে যদি প্র্যাকটিক্যাল কোনো সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট না নিয়ে যদি আপনি ধরেন অর্থনীতি বা পৌরনীতিটা চতুর্থ বিষয় হিসেবে নিলেন, সেক্ষেত্রে আপনাদের লস কি হচ্ছে, যে প্র্যাকটিক্যালে ওইখানে যে ফ্রি 25 মার্ক, এই 25 মার্কের ভিতরে আপনি কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল হচ্ছে না, তখন আপনার রিটেন লিখেই কিন্তু আপনার এ মাইনাস পাইতে হবে। এখন অনেক দুর্বল স্টুডেন্টরা বলে যে স্যার যে এমনি পড়ে পারতেছে না, এরপরে ফোর্থ সাবজেক্ট পড়তে পারতেছে না। এই কারণেই আপনারা চতুর্থ বিষয় ফোর্থ সাবজেক্ট হিসেবে নেবেন। আমি কিন্তু খুব ফ্রাঙ্কলি কথা বলি, অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। আমি স্টুডেন্টের উপকার থেকে আমি কিন্তু টোটাল বিষয়টা কিন্তু বুঝিয়ে বললাম। কথা অনেকের ভালো লাগতেও পারে, অনেকের কথা ভালো নাও লাগতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা এই জন্য প্র্যাকটিক্যাল বিষয়টি আপনারা নেবেন। আচ্ছা, আর যে বিষয়টা আপনারা খুব ভালো করে প্রিপারেশন নেন, কারণ পরীক্ষা সন্নিকটে। আপনারা অনেকদিন সময় পেয়েছেন, যেহেতু আপনাদের পরীক্ষা গত বছর 20 সালের হচ্ছে গিয়ে 14/1 মানে 14ই জানুয়ারি পরীক্ষাটি হয়েছিল। অনেকদিন আপনারা সময় পেয়েছেন, পড়ালেখা এখনো সময় আছে, আপনারা পড়ালেখা করেন, ভালো ফলাফল করেন। ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে ভর্তি পড়ালেখা মানে এই বছরই যদি পরীক্ষা তো হবে আপনাদের, দেখা গেলো এই বছরই আপনাদের ইন্টারমিডিয়েটে পড়তে হইতে পারবেন। সো আপনারা পড়ালেখা খুব ভালো করে করেন। আর যে কোনো সমস্যার জন্য আমাদের মেসেজ করবেন, আমাদের পেজ, ফেসবুক পেজ আছে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের আছে হোয়াটসঅ্যাপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01718767156। তারপরে আমাদের হচ্ছে গিয়ে একটা গ্রুপ আছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের একটা গ্রুপ আছে, ঠিক আছে। আমাদের সব দেখবেন যে পেজে আছে, লিঙ্ক দেওয়া আছে, এই পেজে আস্তে আস্তে ঢুকে আপনারা লিঙ্কে অ্যাড হবেন, আপনাদের যদি কোনো আপডেট নিউজ থাকে এখান থেকে পাবেন। আর সর্বোপরি আমাদের কোনো সাজেশন, হ্যান্ড নোট যদি আপনাদের লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমরা হ্যান্ড নোট সাজেশন আমরা দিয়ে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ। আজকের মতো আমি অনিমেষ দাস এসএসসি দ্বিতীয় বর্ষের লাইভ ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ধন্যবাদ।